একটা নগর বা দেশ গড়ে তোলার দায়িত্বটা কার? সরকারের। কিন্তু নাগরিকের ভূমিকাটা কি, এই বিষয়টি আমাদের মধ্যে খুব স্বচ্ছ এই ধারণাটি আমাদের নেই, যার ফলে আমরা বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম করি, দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করি, সেখানে জনদাবি হলেও এর সাথে জনগণ যুক্ত হয় না। এর বিভিন্ন কারণ রয়েছে। গত কয়েকদিন আগে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তারা যে বিষয়টি তুলে ধরেছে, ট্রান্সপোর্ট প্ল্যান আলোচনা করতে যে নারায়ণগঞ্জে চলমান 5টি প্রকল্প রয়েছে, যেগুলোর কাজ কোনোটার 40%, কোনোটার 70% সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেটি, সেটা হচ্ছে ঢাকা এই আমাদের নারায়ণগঞ্জে ডাবল যে লাইনে রেল কদম রসুল সেতু, যেটি 5 নম্বর ঘাট দিয়ে নামবে, খানপুর একটি পোর্ট কন্টেইনার, পঞ্চবটি মুক্তারপুর একটি উড়াল সেতুর কাজ চলছে। এই যে কাজগুলো চলছে, এই কাজগুলো শুনলে হয়তো মনে হবে যে আমাদের নারায়ণগঞ্জের চেহারাটা বদলে যাবে। যদি আজকে জিজ্ঞেস করা হয় আমাদের এখানে সবাইকেই যে নারায়ণগঞ্জের প্রধানতম সমস্যা কি, সবাই এক বাক্যে বলবে যানজট। এই জন্য বলবে যে আমাদের চোখে দৃশ্যমান এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। এইটি কেন গড়ে উঠেছে? অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যে বিষয়টি, এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে এখন নারায়ণগঞ্জটা যেভাবে আছে এইটি আরও কোলাপস হয়ে যাবে। আমাদের এখানে এখন এসেছে আমাদের ট্রান্সপোর্ট প্ল্যানার আব্দুল্লাহ ফাহাদ। সে হয়তো এই বিষয়টিকে আমাদের ধারণা দেবে ছোট করে, আমরা তার মুখে এই বিষয়টি শুনতে পাব। কিন্তু আমরা এই যে বিভিন্ন সময় আমরা নাগরিক আন্দোলনগুলো করছি, এইটি যে একেবারেই গুরুত্বহীন, গুরুত্ব পায় না ব্যাপারটা তা নয়। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি। যেটি বললাম যে আমাদের এগুলো তো করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার যখন করে না, তার নিজের দায়িত্ব যখন প্রশাসন পালন করে না, তখন নাগরিক যদি সোচ্চার না হয়, সেই কাজ সমাধা হয় না। এই যে দেখেন কতগুলো আমাদের সামনে যে উদাহরণ রয়েছে, এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ কটন মিল 700 কোটি টাকার একটা সম্পত্তি, এইটি 35 কোটি টাকায় তারা নিয়েছে। এই যে নিট কনসার্নের এই যে জাহাঙ্গীর, এরা এটি 500 জন শ্রমিকের এইটি শেয়ার ছিল, এই শেয়ারগুলো কিনে নিয়েছে। তাদেরকে উচ্ছেদ করার জন্য কি কি হয়েছে এখানে হয়তো কম বেশি আমরা জানি, পত্রপত্রিকায় ছাপা হয়েছে। বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, গ্যাসের লাইন, পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরকে কুকুরের মতো উচ্ছেদ করার প্রক্রিয়া এখানে যা যা করা দরকার সবই তারা করেছে। এবং এদের সাথে কি নাসিম ওসমান ছিল, শামীম ওসমান ছিল, তাদের গুন্ডা ক্যাডার বাহিনী যারা যারা ছিল তারা সবাই ছিল, এই কাজগুলো করেছে। এইটি সম্পূর্ণ বেআইনি একটি কাজ। এই যে তাদের যে শেয়ারটা ছিল, শেয়ারটা এটি হস্তান্তরযোগ্য নয়, তারপরেও তারা এটা তাদের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে। আমাদের এই যে বালুর মাঠ, এই বালুর মাঠের এই জায়গাটা আপনারা সেখানে দেখেছেন যে
পপুলারের কাছে বিক্রি করা হয়েছে। এইটি 50 কোটি টাকার এই সম্পত্তি 5-7 কোটি টাকায় এই পরিবারের, এই ওসমান গ্রুপের তারা সেখানে দখল করেছে, দখল করে আবার বিক্রি করে দিয়েছে। এরকম হরিলুট আমাদের নারায়ণগঞ্জে দীর্ঘদিন চলেছে, এখনও অব্যাহত রয়েছে। আমরা চাষারায় জায়গা বলি, বা আমাদের এই যে 1 নম্বর রেলগেট, যেটি 1 নম্বর রেলগেটে 2012 সালে এখানে মার্কেট করে এই জায়গা দখলের উদ্যোগটা গ্রহণ করে নাসিম ওসমান। সেই সময় আমরা সেই প্রয়োজনে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ গঠন করি। সেইটি থেকে আমরা আন্দোলন সংগ্রামের ফলে আমাদেরকে ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এনে পুলিশ দিয়ে দমানোর জন্য গুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে, রক্তারক্তি হয়, তারপরে সেটি বন্ধ হয়েছে। আর এই যে 2012 সালে এটি বন্ধ হলো, তারপরে আবার এই 22-23 সালে আবার শুরু করেছিল। এটাও আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। কিন্তু এই যে প্রতিবাদ জারি না রাখলে এই লুণ্ঠন প্রক্রিয়া অব্যাহত থাকে। আমাদের নাগরিকদের অধিকার আদায়ের যে কার্যক্রমগুলো যদি আমরা নিশ্চুপ থাকি, নীরব থাকি, আমাদের এই অধিকার আদায়ের করা সম্ভব নয়। দু একটি তথ্য উপাত্ত আমি সেখানে হাজির করছি। সেটি হচ্ছে 1876 সালে যখন আমাদের এই পৌরসভা গঠন করা হয়, সেই সময় 27,876 জন এখানে নাগরিক ছিল নারায়ণগঞ্জ পৌরসভায়। 2022 সালে এই জরিপে যেটি দেখা গেল 9,64,000 আমাদের এখানে নাগরিক রয়েছে। সেটির হিসাবটা হচ্ছে প্রায় 34 গুণ, 149 বছর, অর্থাৎ প্রায় 150 বছর। 150 বছরে এই জায়গায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের এই জায়গায় 34 গুণ। ঠিক এই রেশিওতেই যদি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাহলে 100 বছর পরে আমাদের এই নগর এলাকায় আমাদের জনসংখ্যা দাঁড়াবে 3,29,00,000। এবং এই যে ভয়াবহ একটি চিত্র আমাদের সামনে রয়েছে, তারপরেও আমরা এইটি সম্পর্কে আমাদের কোনো সচেতনতা নেই। বিশেষ করে যেটি বললাম যে চলমান যে প্রক্রিয়াগুলো চলছে, এইটি সিটি কর্পোরেশনের কোনো এই প্ল্যান নয়। বিভিন্ন মন্ত্রণালয়ে এই কাজগুলো করছে, কিন্তু কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের ভেতরে। যতদূর সেখানে আমরা যেটি জানলাম যে খানপুর টার্মিনাল পোর্টটা যাতে না হয়, এই জন্য সিটি কর্পোরেশন থেকে বহুবার তারা সেখানে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ে। কিন্তু আমরা জানি যে এখানে যত আমাদের প্রকল্প, ততই সেখানে লুটপাট, চুরিচামারি। সেই কারণে প্রকল্প সারা বাংলাদেশে নিয়ে নেওয়া হয়েছে, আমাদের এখানে নেওয়া হয়েছে। এবং এই যে অপরিকল্পিত এই প্রকল্প গ্রহণের কারণে যদি আমাদেরকে সেই সময় বলা হতো, আমরা জানতাম, যদি আমরা নাগরিকরা সেই সময়ে দাঁড়াতে পারতাম, আওয়াজ তুলতে পারতাম, তাহলে এই কাজটা সেখানে এইভাবে তারা এত দূর, এই যে 40%, 50% এটি তারা সেখানে করে ফেলতে পারে না। তো এই বিষয়গুলো আমাদের এখানে রয়েছে। এবং আমরা এই যে বলি নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ডান্ডি, এই যে আমাদের পরিচয়টা, এই পরিচয়টা কেন হলো? পরিচয়টা হলো 1834 সালে যুক্তরাজ্যের ডান্ডি বেলফোরে এই পাট নিয়ে একটি গবেষণা শুরু করে তারা। এবং গবেষণার মধ্য দিয়ে পাট থেকে সুতা তৈরির তারা করতে সক্ষম হয়। এবং এই পাট থেকে সুতা তৈরি করার কারণে এই বেলপুর শহরে, ডান্ডি শহরে বেশ কিছু পাটের মিল তারা প্রতিষ্ঠা করে। এবং এইটি খুব দ্রুত
এই ইউরোপের মধ্যে ছড়িয়ে যায়। এইটি ডান্ডি বেলফোর্ট থেকে পরবর্তীতে জার্মান, ইতালি, বেলজিয়াম এবং পরবর্তীতে জাপান সহ বহু দেশে ইউরোপের এইটি ছড়িয়ে যায়। এবং এই যে পাটের কলগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে, এই পাটের মূল যোগানদাতা হচ্ছে নারায়ণগঞ্জ। সেই সময়ে এই নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি এই খেতাবটা আসে। কিন্তু 1879 সালে যখন নাকি এই নারায়ণগঞ্জটা ফ্রি পোর্ট হয়, ব্রিটিশরা যখন ফ্রি পোর্ট করে, তখন বলা চলে যে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই নারায়ণগঞ্জে এই ব্যবসা বাণিজ্যের জন্য আসা শুরু করে। তো এই জায়গায় আমাদের এখানে ঐতিহ্যের বিভিন্ন বিষয় রয়েছে। আমরা যদি আমাদের পেছনে তাকাই তাহলে অনেক বিষয় আমাদের সেখানে রয়েছে। সে বিষয়গুলো আলোচনা আমাদের আজকের এখানে আমাদের প্রয়োজন নেই, কিন্তু দু একটা সেখানে বিষয় বলি। সেটি হচ্ছে এই যে ঢাকার বয়সটা 400 বছর বলা হয়ে থাকে, সেটি হচ্ছে 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খাঁ যখন এই ঢাকা দখল করে এটাকে জাহাঙ্গীরনগর ঘোষণা করে রাজধানী করে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে, সেই সময় থেকে ঢাকা নগরের গোড়াপত্তন ধরা হয়ে থাকে। কিন্তু এই ঢাকা গোড়াপত্তনের আগে 300 বছর আমাদের নারায়ণগঞ্জ, কিন্তু নারায়ণগঞ্জের এই সোনারগাঁ এবং নারায়ণগঞ্জের এই এলাকা যেটা কত্রাভ বলে পরিচিত, এই জায়গাগুলো রাজধানী ছিল। এবং এই রাজধানীর, এই পূর্ববঙ্গের এই রাজধানীর সাথে, সোনারগাঁ রাজধানীর সাথে যুক্ত ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, বরিশাল, এগুলো এর সাথে যুক্ত ছিল। তো এই যে বিষয়গুলো, এই দীর্ঘদিনের এইটি আমরা দেখি যে সুবর্ণগ্রামের ইতিহাস স্বরূপচন্দ্রের এটি 19 শতকের শেষ সময়টায় তিনি লিখেন। তিনি সেখানে বলছেন যে মহাভারতের ভীম নারায়ণগঞ্জের লাঙল মন্দিরে এসেছেন। লাঙল শব্দটা একটা অস্ট্রিক শব্দ, আর্থপূর্ব যুগের শব্দ। আর্থরা আমাদের এই ভারতবর্ষে এসেছেন 3500 বছর আগে। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে আমাদের মহাভারতটা বয়স হচ্ছে 3000 বছর। তাহলে এই 3500 বছর আগে ভীম যদি এখানে আসেন, তাহলে এই জায়গার মধ্যে আমাদের জনপদ ছিল, এই ঐতিহ্যগুলো আমাদের রয়েছে। এই যে ওয়ারি বটেশ্বর প্রত্নখননের মধ্য দিয়ে আমরা জানলাম যে এখানে 3000-3500 বছর আগের একটা জনপদ আমাদের ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এই নারায়ণগঞ্জের এই বিষয়গুলোকে, যেটি আমরা বলছিলাম সরকারের এই বিষয়গুলো করার বিষয়, দায়িত্বের বিষয়, আমরা স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন সরকারের দিকে তাকাই যদি আমরা দেখব যে তারা কেউই নারায়ণগঞ্জের দিকে সুনজর দেন নাই। যাদেরকে আমরা নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে আমরা সরকারে পাঠিয়েছি, তারা সবাই নিজেদের আখের গুছানোর জন্য লুণ্ঠন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। এবং এই বিষয়গুলো আমরা সাম্প্রতিক সময় বা আগের বিষয়গুলো আমরা সবই জানি যে তারা কিভাবে তাদের এই লুটপাটটাকে অব্যাহত রাখার জন্যে, নিরঙ্কুশ করার জন্যে শীতলক্ষা নদীকে ভাগাড় বানিয়েছে, লাশের পর লাশ এখানে ফেলেছে। সে বিষয়গুলো আমরা জানি। কিন্তু বিষয়গুলো হচ্ছে যে এই জায়গায় আমাদের আজকে নারায়ণগঞ্জে সমস্যা সংকট অসংখ্য। যদি আমরা প্রত্যেককে হাতে কাগজ দিয়ে বলি যে প্রধানতম সংকট 10টা করে লেখার জন্য শত শত সংকট আমরা এখানে হাজির করতে পারব। এই সকল সংকট আমাদের সামনে রয়েছে। আমরা এই সংকটগুলো পর্যায়ক্রমে সমাধান করাটাকেই আমরা যথাযথ বলে মনে করি।
এবং সকল সংকট সমাধানের দায়িত্ব আমাদের না, কিন্তু আমরা সমাধান করার যে পথটা, সেই পথটা আমাদেরকে সেখানে চিহ্নিত করে সামনে আনতে হবে। এই যে আমাদের এখানে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটি রয়েছে, এখানে আমাদের অনেকে এটার সাথে যুক্ত রয়েছেন। এই সংগঠনটা আমরা 1998 সালে জাতীয়ভাবে যখন হয়, তখন নারায়ণগঞ্জে আমরা এটার কার্যক্রম শুরু করি। এইটি হচ্ছে জাতীয় সম্পদ লুণ্ঠনের যে প্রক্রিয়া চলছিল, এইটিকে থামানোর জন্য সেই সংগঠনটি আছে। এটা একটি জাতীয় সংগঠন। আমাদের নারায়ণগঞ্জে হুট করে যখন বাস ভাড়া বৃদ্ধি করা হয় 22 টাকা থেকে 32 টাকা, তখন আমরা নারায়ণগঞ্জে এই জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম নামে সংগঠন করি। সেই সময় আন্দোলনের সাথে এখানে উপস্থিত অনেকেই যুক্ত ছিলেন। আমরা সেই সময় 3 দফায় আন্দোলনের কারণে এই বাস ভাড়া কমিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। সেই সংগঠন থেকে আমরা সাম্প্রতিক সময়েও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভাড়া কমাতে আমরা বাধ্য করতে সক্ষম হয়েছি এবং ছাত্রদের অর্ধেক ভাড়া আমরা করতে সক্ষম হয়েছি। এবং যেটা বললাম যে 2012 সালে একইভাবে ভূমি লুটপাট এগুলো নিয়ে যখন ডাকে শুরু হলো, তখন আমরা এই যে ভূমি রক্ষা আন্দোলন এগুলো করি। আমাদের এখানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ একটি সংগঠন রয়েছে, এটি ত্বকী হত্যার পরে গঠন করা হয়েছে। আমরা এই সমস্ত সংগঠনগুলোর মধ্য দিয়েই কিন্তু দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিন্তু এইটি প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা একটি অবস্থান রয়েছে। আমাদের জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম এইটি যাত্রী সেবাকে কেন্দ্র করে আমাদের রেল, গণপরিবহন, বাস ইত্যাদি ইত্যাদির সাথে যে জড়িত সংকটগুলো, এগুলো নিয়ে আমাদের সেখানে কাজকর্ম নামের মধ্য দিয়েই আমরা সেখানে স্পষ্ট সেখানে বুঝতে পারি। তো আমাদের এখানে এই যে পরিবর্তিত পরিস্থিতি 5 আগস্টের পরে আমরা দীর্ঘদিন এখানে যারা উপস্থিত, আমরা সেই স্বৈর শাসকের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের হত্যা, আধিপত্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। নারায়ণগঞ্জের মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছি। নারায়ণগঞ্জের মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই লড়াইটা প্রকারান্তরে সরকারের বিরুদ্ধেই আমাদের করতে হয়েছে। তো সেই সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় নেই, পরিবর্তন হয়েছে, কিন্তু সেই যে স্বৈর শাসনের পদ্ধতি যেটি, প্রক্রিয়া যেটি, সেটিতে কোনো পরিবর্তন আসে না। দুঃশাসন জিয়ে রাখার সিস্টেম যেটা, সেটি অব্যাহত রয়েছে। অর্থাৎ মৌলিক যে পরিবর্তনগুলো হলে সমাজের অবকাঠামো, উপরিকাঠামো সমস্ত জায়গায় পরিবর্তন সাধিত হতে পারে, সেখানে কোনো পরিবর্তন আসে নাই। যার ফলে আমরা দেখছি যে দুর্বৃত্ত চক্র যেটি নারায়ণগঞ্জে ছিল, এরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু এদের তো বিশাল একটা অংশ ছিল, শত শত না, হাজার হাজার, এবং এদের টাকা ছিল হাজার হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে তারা এই দুর্বৃত্ত শক্তি এখানে তারা গড়ে তুলেছিল। এই শক্তিগুলো এখনো বিদ্যমান রয়েছে, নারায়ণগঞ্জে আছে। তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তারা দল বদল করে বিভিন্ন জায়গায় রাজনীতিতে আর আজকে তারা যুক্ত হচ্ছে। এই যে আজমেরির গুন্ডা বাহিনী, ঘাতক যারা ছিল, তারা আজকে আবার অন্য দলের সাথে যুক্ত হয়ে তারা নিরাপদ থাকতে চাচ্ছে। অন্য দলগুলো তাদের গ্রহণ করছে। আমরা সংবাদপত্রে দেখছি, অহরহ ছাপা হচ্ছে, অমুক জায়গায় কি জামাত ইসলামের সাথে এই যোগ দিয়েছে, জামাত ইসলামে মধ্যে কমিটি ঘোষণা করেছে, সেখানে আওয়ামী লীগের সভাপতি এবং এরা। তো সেই জামাতের তাদের জিজ্ঞেস করেছে, এ তো আওয়ামী লীগ করে, আপনাদের সাথে কিভাবে এলো? সে তো আওয়ামী লীগ করতো না, সে বেসিক্যালি জামাত করে,
আওয়ামী লীগের মধ্যে ছিল। এরকম সংবাদ আমরা এখন অহরহ দেখছি, বিএনপির মধ্যেও দেখছি একই অবস্থা। তো যেই জন্য ব্যাপারটা হচ্ছে, এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যদি জনমতগুলোকে সংগঠিত করা না যায়, তাহলে এই সমাজটাকে বাসযোগ্য করা খুব কঠিন। এই যে যেটি বললাম যে 100 বছর পরে 3,29,00,000 মানুষ জনগোষ্ঠী এখানে গড়ে উঠবে, কীভাবে থাকবে, কোথায় থাকবে? আমরা তো 100 বছর পর তো আমরা থাকবো না, আমাদের সন্তানরাও থাকবে না, নাতিপুতি বা এরা থাকবে। তো তারা কি প্রশ্ন করবে না যে আমাদের বাপদাদারা পূর্বপুরুষরা কি শহর কি নগর এখানে রেখে দিয়ে গেছে, অপদার্থ অযোগ্য সেখানে বলার যে তাদের অধিকার, সেটা তো তারা করবে। তা আমরা আমাদের কি দায়িত্ব পালন করছি? আমরা এই যে যেই কাজগুলো করছি, এর মধ্যে সমস্ত কাজই বলা চলে যে নাগরিক। আমাদের মধ্যে অনেকের কথা হচ্ছে, এই যে আমরা বাঁধভাড়া আন্দোলন করলাম, এটার মধ্যে জনগণের জন্য, নাগরিকের জন্য, যাত্রীদের জন্য এরা কি যুক্ত হয়েছে? না, যুক্ত হয়নি, যুক্ত হয়নি। কিন্তু এই যে যুক্ত হয় নাই, কেন যুক্ত হয় নাই, সে বিষয়গুলো ভাবতে হবে, যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। আমরা এই যে যেভাবে ভাবছি, এই ভাবনা যে অন্য কেউ ভাবছে না তা নয়। আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় ক্লাব রয়েছে, পাঠাগার রয়েছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবেও আমাদের বহু নাগরিক রয়েছেন যারা এই বিষয়গুলো ভাবেন। শুধু যে আমরা ভাবি তা না, তারাও ভাবেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ তারা রাখতে পারছেন না, কোথাও যুক্তও হচ্ছেন না। যে জন্য ব্যাপারটা হচ্ছে, যদি সমস্ত শক্তিকে সংগঠিত করে এইটিকে একই ধারায় প্রবাহিত করা যায়, তাহলে যে আমাদের শহর এই যে লুটেরা লম্পটদের হাতেই থাকবে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, তা নয়।